খেলাটা শুরু করেছিল জো বাইডেন আর মোহাম্মদ ইউনূস। আর তাই রাজনীতির অমোঘ নিয়ম অনুযায়ী খেলাটা শেষ করবে ভারত, এবং সেটাও নিজের কন্ডিশনে। খেলাটা কি? খেলাটা ছিল খুব সহজ। সেটা হচ্ছে, ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তান তাদের বিজদাত ভারত ভেঙে দিয়েছে। পাকিস্তান, কাশ্মীর এইসব ইস্যু দিয়ে আর ভারতকে জ্বালানো যাবে না। আর তাই ভারতের এই অর্থনৈতিক গ্রোথ, ভারতের এই যে গ্লোবাল পাওয়ার হোল্ডিং করার ক্ষমতা, এমনকি রাষ্ট্রসংঘে রাষ্ট্রপুঞ্জে ভারত যে ক্রমশ ভেটো পাওয়ার দিকে এগোচ্ছে, সেটাকে আটকাতে হবে। তাই ভারতের বন্ধু হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করো, আর সেখানে ভারত বিরোধী ইউনূস মোল্লাকে বসিয়ে দাও। ইউনূস মোল্লাকে বসিয়ে দিয়ে ভারত বিরোধী জিগির সেখানে তুলতে হবে। ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তি, মৌলবাদী শক্তিকে জাগ্রত করতে হবে। আর ভারত এইদিকে ডিস্টার্ব থাকবে। আর সেটাকে আরো বেশি তোল্লা দিতে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। খুব খুব চকে রাখা প্ল্যান। কিন্তু সেই প্ল্যানকে এরকম কাঁচকলা দেখিয়ে ভারত যে পাল্টা প্রত্যাঘাত করবে এবং এইভাবে প্রত্যেকটা পয়েন্ট কমব্যাট করবে, এটা বাংলাদেশের ইউনূস তো ছেড়ে দিন, খোদ আমেরিকার জো বাইডেনও ভাবতে পারেনি। আর তাই এবার পাল্টা ভারত যখন কমব্যাট করতে শুরু করেছে, ওই বিখ্যাত সিনেমা আছে না, পুষ্পা, পুষ্পা টু, সালা ঝুঁকেগা নেহি, ঠিক সেই স্টাইলে যখন খেলতে শুরু করেছে, জো বাইডেন হাত খাড়া করে নিয়েছে। ট্রাম্প এলে তো ইকুয়েশন পুরো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার আগে জো বাইডেন যাওয়ার আগে যে ভেবেছিল না, শেষ মরণ ছোবলটা দিয়ে যাবে, যা যা করার সোরস্কো দিয়ে এখানে বাগিয়ে দেবে, তার সমস্ত কিছুর বীজদাঁত ভারত এবার ভাঙতে শুরু করে দিয়েছে। এবং সেই লড়াইটা সামনে থেকে লড়ছেন আরেকজন, যিনি ব্যবসায়ী, সে হচ্ছে গৌতম আদানি। এই বলে না, সব আদানি আম্বানির কাছে মোদি সব বিক্রি করে দিচ্ছে। আদানি আম্বানিকে ভারত সরকার কেন স্পেশাল ট্রিটমেন্ট দেয়, কেন তারা দেশের জন্য দরকার, এই কঠিন সিচুয়েশনে, এই কঠিন পলিটিক্যাল সিচুয়েশনে, সেটা চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিল গোটা দেশকে। কি ঘটনা ঘটেছে? সব থেকে বড় খবর যেটা আসছে, গৌতম আদানি অপমানের বদলা আমেরিকার প্রায় 4,500 কোটি টাকার ঋণ ফেরালো আদানি। কি ঘটনা ঘটেছে? ঘটনার যেটা জানা যাচ্ছে যে শ্রীলঙ্কায় কলম্বো ওয়েট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রকল্পে কাজ করছে এই আদানি। আদানির বিভিন্ন কোম্পানি আছে, তার মধ্যে আদানি পোর্টস বলে যে কোম্পানিটি রয়েছে, তারা এটা কাজ করছে। এবার এত বড় প্রকল্প, খুব স্বাভাবিকভাবে এইসব ব্যবসায়ীরা যেটা করেন যে বড় অঙ্কের একটা লোন নেন, এবং এখানে প্রায় 553 মিলিয়ন US ডলার লোনের দরকার ছিল। ফলে তারা স্বাভাবিকভাবে যেটা করে থাকে সেটা হচ্ছে আমেরিকার সরকারের সঙ্গে যোগাযোগ করে, এবং আমেরিকার একটা কোম্পানি রয়েছে, ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, তাদের কাছ থেকে এই লোনের জন্য তারা অ্যাপিল করেছিল। কিন্তু এই আমেরিকা এর আগে কি করেছে? আদানিকে বাঁশ দেওয়ার চেষ্টা করেছে। ফলে এখন সেই লোনটাই নিচ্ছে না। বলছে আমাদের পকেটে যে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা বানিয়ে ফেলবো। 4,500 কোটি টাকার একটু সামান্য বেশি, তো 5,000 কোটি টাকার কাছাকাছি আমরা নিজেরাই দিয়ে দেবো। আমার আমেরিকার লোনের দরকার নেই। তো জো বাইডেন কেন ঘাবড়ে গেছে? ঘাবড়ে গেছে তার একটাই কারণে, আদানি যে পথটা খুলে দিল সেটা আগামী দিনে আমেরিকার ফিনান্সিয়াল ক্রাইসিস বাড়িয়ে দিতে পারে, যদি না ডোনাল্ড ট্রাম্প এসে ব্যাপারটা সামাল দেন। কিরকম? এই যে লোনটাকে রিজেক্ট করে দিল, তার মানে এখন এই আমেরিকা আটকে দেবে, আমেরিকা কায়দা করবে, আর সেই জন্য অন্যান্য দেশের বিজনেসম্যানরা চুপ করে ভয়ে গুটিয়ে থাকবে, সেই সিচুয়েশন নেই। তাদের নিজস্ব একটা ফান্ড আছে, অ্যান্ড সেকেন্ডলি তাদেরকে হেল্প করার জন্য অন্যান্য বৈদেশিক বন্ধুরা আছে। আমেরিকা পাত্তা না দিলেও কিচ্ছু এসে যায় না, তাদের কাছে সাহায্য নিয়ে এই সমস্ত কিছু এক্সিকিউট করা যায়। আর যে রাস্তাটা আদানি খুলে দিল, তাতে আগামী দিনে ইউএস থেকে লোন নেওয়ার এই টেন্ডেন্সি কিন্তু কমে যেতে পারে। আর দেখুন, এইসব বড় বড় ফিনান্সিয়াল কর্পোরেশন, ব্যাংকিং সেক্টর, এদের মেন ইনকামের জায়গাটাই তো হচ্ছে লোন। সোজা কথায় মানুষকে ধার দাও, এবং সেখান থেকে যে মোটা পরিমাণ ইন্টারেস্টটা পাওয়া যায়, সেখান থেকেই ইকোনমিটা চলে। সেই জায়গাটাই, সেই রাস্তাটাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইউএস ইকোনমি কিন্তু নিচের দিকে নামবে। আর সেই রাস্তাটাই কিন্তু গৌতম আদানি খুলে দিল। কেন করলো? কেন এত বড় স্টেপটা নিল? কেন নেবে না বলুন তো? একবার সেই সময়ের কথাটা ভাবুন। গৌতম আদানি, তাকে টাইট দেওয়ার দরকার ছিল। কেন? কেননা এই বাংলাদেশে ইউনিশ এসে গেছে, যে বাংলাদেশে ইলেকট্রিসিটিটা সাপ্লাই করে গৌতম আদানি। তার কাছে তার হাজার হাজার কোটি টাকা পাওনা রয়েছে এই বাংলাদেশ সরকারের কাছ থেকে। এখন ইউনেস তো এসে সব ঝেড়ে ছুঁড়ে ভাগ করে দিয়েছে, তার টাকা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু তার মাঝখানে যদি ইলেকট্রিসিটি সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, তাহলে তাহলে বাংলাদেশের মানুষ আবার ইউনিশ সরকারের বিপক্ষে চলে যাবে। তাহলে গৌতম আদানিকে টাইট দিতে হবে, যাতে পয়সা না পেয়েও ইলেকট্রিসিটিটা সাপ্লাই করে যায়। এই জন্য প্রথমেই এক অদ্ভুত অভিযোগ নিয়ে আসা হলো, এই আদানি নাকি ঘুষকাণ্ডে জড়িত, এবং তার সঙ্গে সঙ্গে মিডিয়া হাউসকে দিয়ে এই খবরটা ছড়িয়ে দেওয়া হলো যে এখানে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি, তাদের বিরুদ্ধে নাকি ইউএসএ তে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে। এবং ওই জর্জ সোরোস আছে, এখানকার ওই
চিংড়ি মিংড়ি যেসব নেতারা আছে বিরোধীরা, যাদেরকে ফান্ডিং করে এই জর্জ সোরস বলে অভিযোগ, তাদের পয়সা পেয়ে তারা তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দিল। আমেরিকার একটা কর্নারে ছোট একটা আদালতে একটা বিবৃতি জারি হয়েছে, সেটা নিয়ে গৌতম আদানিকে নাকি অ্যারেস্ট করতে হবে, শীতকালীন অধিবেশন পুরোপুরি বন্ধ করে দিতে হবে, অনেক লাফাঝাপা হয়েছিল। এবং এইসব খবর ছড়িয়ে দিয়ে তার সঙ্গে অ্যাডিশনাল খবর ছড়ানো হচ্ছে পেড মিডিয়াকে দিয়ে, কেনিয়াতে অমুক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে আদানির হালত খারাপ হয়ে যাচ্ছে। ফলে আদানি শেয়ারটাকে ক্র্যাশ করাচ্ছে, ভারতের ওভারঅল শেয়ার মার্কেটটাকে ক্র্যাশ করাচ্ছে। এবং বিদেশি ফান্ডিং যেগুলো রয়েছে, যেগুলো জর্জ সোরসের সঙ্গে যোগ সাজসে আছে, তাদের থেকে ফান্ডিং তুলে নিচ্ছে। ফলে ভারতের শেয়ার মার্কেট পড়ছে। খবর রটিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান শেয়ার মার্কেট নাকি ক্র্যাশ করে গেছে। 1 মাস সময় নিয়েছে, তার মধ্যে দেশীয় ইনভেস্টমেন্ট সেখানে ঢুকেছে এবং সেই যে ডাউনফলটা হয়েছিল পুরোটা রিকভারি করে নিয়েছে। আবার মার্কেট সেই আগের জায়গায় চলে এসছে, 1 মাস আগে যেখানে ছিল ঠিক সেইখানে চলে এসছে। আদানি শেয়ারের প্রাইস চড়চড় করে বাড়ছে। কোনো প্রকল্প বাতিল হয়নি এবং এই প্রকল্প নিজের দমে করে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমেরিকা যে দাদাগিরি করতে এসেছিল, আমেরিকা যে ফিনান্সিয়ালি এখানে কায়দাটা করতে এসেছিল, সেটাতে তো কোনো ধাক্কা আসেইনি। উল্টে আমেরিকাকে পাল্টা টাইট দিয়ে দিল গৌতম আদানি। তার এই স্টেপটা যে কত বড় এফেক্টিভ হয়েছে, যে যে জো বাইডেনকে চোখে চোখ রেখে এই বার্তা দিতে পারে যে তুমি আমাকে বাঁশ দিতে এসেছিলে তো, এবার দেখো তোমার দেশের কি হাল করে ছাড়ি। ফিনান্সিয়ালি খেলাটা খেলতে এসেছিলে তো, ফিনান্সিয়ালি পাল্টা খেলাটা আমরা খেলবো। এই বার্তা দেওয়ার পর বাংলাদেশের হালত দেখুন। ঢোক গিলল ঢাকা, ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল করা সহজ নয়, মেনে নিলেন ইউনিসের উপদেষ্টা রিজওয়ানা হাসান। বুঝতে পারছেন আসার পর কত তর্জন গর্জন ছিল না? ওই হাসিনার আমলে যে চুক্তি হয়েছে, আমরা খতিয়ে দেখবো, আতস কাচের তলায় আছে, আদানিকে টাকা দেবো না, আদানির কাছ থেকে জোর করে বিদ্যুৎ নিয়ে আসবো, অনেক কম পয়সায় দিতে হবে, অনেক বড় বড় ফুটানি করে গেছে এতদিন। এবার এবার কি বলছে? জলসম্পদ, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিভাগের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকাতে একটা কর্মসূচি ছিল, সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল সম্ভব নয়। কারণটাও ব্যাখ্যা করেছে। কারণ হিসেবে বলছে যে এই চুক্তি বাতিলের যে প্রক্রিয়াটা, সেটা 1 সময় সাপেক্ষ, 2 এটা প্রচন্ড রকমের ব্যয়বহুল, এবং 3 এখানে আন্তর্জাতিক মহলের একটা ব্যাপার, আন্তর্জাতিক টেরিটরিতে গিয়ে এই ব্যাপারটাকে সলভ করতে হবে। অর্থাৎ এই চুক্তি বাতিল করে দেবো হুঙ্কার ছাড়া অনেক অনেক সোজা, কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউট করা অনেক টাফ। এই চুক্তি থেকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশকে যে পরিমাণ টাকা ভারতবর্ষকে দিতে হবে, গোটা বাংলাদেশ বেচেও বোধহয় সেই টাকা পাওয়া যাবে না। এই জায়গায় আছে তারা। আর যে কথাটা বলতে চাইনি, এই আন্তর্জাতিক মহলকে কাজে লাগিয়ে এই চুক্তিগুলো বাতিল করবে তো। ভারত এখন গ্লোবালি নিজের যে পজিশনটা করে নিয়েছে, সেটা বিজনেস হোক, ইকোনমিক জোন হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, ভারতকে চটাতে কোনো দেশ চাইবে না। ভারতের সঙ্গে বন্ধুত্ব খারাপ হয়ে যাক, কোনো দেশ চাইবে না। ফলে যদি বাংলাদেশ এই চুক্তিটা বাতিল করে, ভারতের সঙ্গে তো গেলই, অন্য দেশ এসে যে বাংলাদেশকে রিকভার করবে সেই সম্ভাবনাটাও নেই। ফলে এই আদানিকে দিয়ে হুমকি দিয়ে আবার জো বাইডেনকে পাল্টা গেম খেলে দিয়েছে, আর তাতেই প্যান্টুল ভিজে গেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ এখন ঢোক গিলছে, ঢোক গিলে বলছে ভারতের সঙ্গে চুক্তি বাতিল করা কোনো সম্ভব নয়। ওই আদানির সঙ্গে চুক্তি আতস কাচের তলায় আছে, ওসব নয়। আদানি বলেছিল আমাকে এই ডেটের মধ্যে টাকা দাও, দাওনি, আমি অর্ধেক সাপ্লাই করে দিয়েছি, ওই ডেটের মধ্যে টাকা না পেলে আমি পুরো বন্ধ করে দেবো। ঠিক নিজের কন্ডিশনই আদানি এগোচ্ছে, এবং সেটা যে সঠিক কন্ডিশন, সেটা আমেরিকার কাছ থেকে ঋণ না নিয়েও এই এই প্রকল্প কমপ্লিট করার জন্য ঝাঁপাচ্ছে, অন্যদিকে নিজের শেয়ারের প্রাইস বাড়িয়ে নিচ্ছে। আর এর মাঝখানে যেটা আরো আতঙ্ক বেড়েছে বাংলাদেশের, সেটা সকালে একটা প্রতিবেদন করেছিলাম। ওই আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার যে বর্ডারটা আছে পুরোটা নিয়ে নিয়েছে। সেখানে যে কি গেম খেলা হচ্ছে, এখনো বিভিন্ন রকম এখানে আর্মির ব্যাপার রয়েছে, গোয়েন্দা বিভাগের ব্যাপার রয়েছে, সুতরাং সবটা মিডিয়াতে আসবে না, জানলেও সবটা বলা সম্ভব নয়। শুধু এইটুকুনি জেনে রাখুন যে আরাকান আর্মির উত্থানের পর বাংলাদেশ এখন আতঙ্কে কাঁপছে। আলাদা হবে চট্টগ্রাম, আতঙ্কে ভারতের ইকোনমিক জোন বাতিলের দাবি করছে বাংলাদেশ। দেখুন আলটিমেটলি কি করবে ভারত, কি বাংলাদেশে ঢুকবে কিনা, চট্টগ্রাম আলাদা হবে কিনা, এইটা অন্য ব্যাপার। কিন্তু ওই বলছিল না, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর দরকার নেই, ভারত নাক গলাবেও না। অন্য কেউ নাক গলালে ভারত কি করতে পারে? কিন্তু একটা ব্যাপার বুঝুন, অন্য কেউ এসে হঠাৎ করে বাংলাদেশে নাক গলাবে, সেখানে অন্যরকম কোনো খেলা নেই, এত সোজা। আসলে ভারতের কূটনৈতিক এবং বৈদেশিক নীতি এখন এতটাই প্রম্পট, এবং সেখানে এত এফিসিয়েন্ট লোক আছে, জয়শঙ্কর সাহেবের মতো মন্ত্রী, অজিত ডোভালের মতো মানুষ, লিজেন্ড এক একজন, এবং এরা যে কি বুদ্ধি ধরে, এরা যে কি পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, কিভাবে গেমটা খেলে, সাইলেন্ট, পর্দার পিছনে, সামনে কোনো বাগাড়ম্বর নেই, পিছন থেকে যা করার করে দেয়।
ভারতের নামে কোনো দোষও আসবে না, কিছুই নয়। ওই শুনেছিলেন না? আনওয়ান্টেড ম্যান কিলিং ইন পাকিস্তান, ভারত বিরোধীরা একের পর এক হয়ে যাচ্ছে। কেউ আঙুল তুলতে পারছে না ভারতের দিকে। পাকিস্তান, চীন এরা সব গড়তে যাচ্ছে। এরা সব নাকি রয়ের সাইলেন্ট এজেন্ট। আরে সাইলেন্ট এজেন্ট তো প্রুফ দাও। কানাডা এত বড়, বড় বাতেলা ঝেড়েছিল। কি অবস্থা করে দিয়েছে। ঠিক সেম গেম বাংলাদেশে চলছে। যারা বলছিলেন দুটো সুখোই বিমান পাঠিয়ে দিন, দুটো ওখানে বোমা ফেলে দিন, একবার 15 মিনিটের জন্য গেটটা খুলে দিন। কিচ্ছু দরকার নেই। ভারত কিছু করে না। যা করার ঠিক হয়ে যাবে। আর ঠিক সেই জিনিসটাই হচ্ছে, বাংলাদেশ থরথর করে কাঁপতে শুরু করেছে। আরেকটা জিনিস বলে আমি শেষ করবো এই প্রতিবেদনটা, সেটা হচ্ছে বঙ্গে 40টি রাফাল মোতায়েন, মাত্র 2টি দিয়েই ভারত কঠোর মনোভাব নিল। আতঙ্কিত ইউনিশ 70 জনকে গ্রেপ্তার করে জেলে পাঠালেন। দেখুন, এটা হয়তো কথার কথা হয়ে থাকতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই রাজ্যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে হাসিমারাতে 2টো রাফারেল বিমান নামিয়ে সেটা শুধু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাকিটা হয়ে যাবে। ভারত সত্যিই সেটা করবে, করবে না সেটা ভবিষ্যতের গর্বে। কিন্তু এই যে কথাটা বলেছিলেন সেটা তো ভুল নয়। একদিকে জো বাইডেন কুঁকড়ে যাচ্ছে, একদিকে বাংলাদেশ বুঝতে পারছে ভারতের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তার থেকেও বড় কথা, আগামী 1 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে চলে আসছে। ফলে সব দিক থেকে ঘিরছে। আরাকান আর্মির উত্থান হয়ে গেল ঠিক এই সময়টাতেই। বাংলাদেশ বর্ডারটা পুরোপুরি তারা দখল করে নিল। এই সময় গেমটা যে কোথায় হচ্ছে, কতখানি হচ্ছে, পরিষ্কার বুঝতে পারছে বাংলাদেশ। আর যত বুঝতে পারছে, তত কিন্তু তাদের অবস্থা আরো খারাপ হচ্ছে। কেননা ট্রাম্প একবার গদিতে বসার পর আসল খেলাটা হবে। রয়ের এজেন্ট যে বাংলাদেশের প্রশাসনের মধ্যে ঢুকে গেছে, এই আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে। আগের প্রতিবেদনেই বললাম। এর পাশাপাশি বস্ত্র শিল্প কমপ্লিটলি কোলাপস করে যেতে পারে। ভারত কাপাস তুলো আর যন্ত্রাংশ পাঠাবে না, অন্য দেশ থেকে নিয়ে আসবে। এত সহজ নয়। ক্যারিং কস্ট যা হবে, বাংলাদেশের পোশাকের দাম বেড়ে যাবে। ওই অল্প পয়সায় পোশাক দেওয়া সম্ভব হবে না। প্লাস রাজনৈতিক অস্থিরতা, বিদেশি কোম্পানিগুলো ট্রাস্ট করতে পারছে না, তারা ভারতবর্ষে চলে আসছে। ভারত সমস্ত রকম আমদানি রপ্তানি বন্ধ করে দেবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। দেশের মধ্যে গণবিদ্রোহ লেগে যাবে। তাই ভেবেছিল গৌতম আদানিকে টাইট দেবে। জর্জ সরোসই হোক, মোহাম্মদ ইউনিসই হোক, জো বাইডেনই হোক, ভুলে গেছে এটা নয়া ভারত। ধর্মে ঘুষকে মারেগা। ঠিক সেই দমটা, সেই ধকটা আছে, সেই বিদেশ নীতিটা আছে, সেই কূটনৈতিক নীতিটা আছে, সেই রাজনীতিটা ভারত করতে জানে। আর তাই যারা ফাঁকা আওয়াজ ঝাড়ছিল 4 দিনের মধ্যে বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেব, তাদের প্রধান উপদেষ্টা এখন ল্যাজ গুটিয়ে কুই কুই করছে। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল করা সম্ভব নয়। জো বাইডেন, ভারতের শেয়ার মার্কেট ক্র্যাশ করিয়ে দেবো, ভারতের পূর্ব দিকে বিচ্ছিন্নতাবাদী শক্তির উত্থান ঘটাবো, তারা ভারত বিরোধিতা করবে। সব গল্প। গৌতম আদানিকে টাইট দেওয়া হবে, ওকে ইকোনমিক্যালি ক্র্যাশ করা হবে যাতে ভারতীয় শেয়ার মার্কেট ক্র্যাশ করে, সমস্ত বিদেশি ফান্ডিং তুলে নেওয়া হবে। সব গল্প। সময় লেগেছে, সাময়িক ধাক্কা লেগেছে। কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে উইদিন 1 মান্থ এসব করে কোনো লাভ নেই। ভারতের সঙ্গে এইভাবে পাঙ্গা নেওয়া যাবে না। নরেন্দ্র মোদীজি যে বলেন 5 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা পৌঁছবো, সেটা এমনি এমনি নয়। তার বেসটা অনেক মজবুত। জানেন এই ধরনের বাধা বিপত্তি আসবে, এইভাবে বারবার আটকানোর চেষ্টা করা হবে। কিন্তু তার অ্যান্টিডোট ভারতের তৈরি আছে। এবং এই বাধাগুলো এসে যেটা সবথেকে ভালো হচ্ছে যে নতুন, নতুন অপরচুনিটি খুলে যাচ্ছে ভারতের জন্য। মার্কেট আরো এক্সপ্যান্ড করে যাচ্ছে। আর যারা, যারা বাধা ছিল তারা তাদের অওকাতটা বুঝে ঘরে ঢুকে যাচ্ছে। কি বলবেন নরেন্দ্র মোদী, গৌতম আদানি অ্যান্ড জো বাইডেন, মোহাম্মদ ইউনিস এই এপিসোড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।